মুভির শুরুতেই চারজন লোককে একটা জঙ্গলের মধ্যে দেখা যায়, যারা কিনা সাপ ধরে সেগুলোকে বিক্রি করার কাজ করত। আর তাদের এই কাজের সূত্রেই তারা চারজন সাপ শিকার করতে এই ভয়ানক জঙ্গলে এসেছে। আর এই জঙ্গলের নাম হলো স্নেক কিং আইল্যান্ড। এরপর তাদের চারজনের মধ্যে ওয়াক নামের লোকটি একটা মুরগিকে বেঁধে সেটাকে দিয়ে সাপ ধরার ফাঁদ বানায়। এরপর সাপ শিকারের প্ল্যান বানাতে থাকে চারজন মিলে, আর সেই জঙ্গলে একটি বড় গর্তের মধ্যে মুরগিটিকে বেঁধে ফেলে দেয়। এরপর যখন ওয়াক বুঝতে পারে কোনো কিছু মুরগিটাকে নিয়ে যাচ্ছে, তখন সে দড়িটাকে জোরে জোরে তাদের দিকে টানতে শুরু করে দেয়। কিন্তু এরই মধ্যে দড়িটা ছিঁড়ে ওয়ার্কের হাতে চলে আসে। এটা দেখে তখন তারা সবাই বুঝে যায় হয়তো এই গর্তের মধ্যে কোনো বিশাল সাপ রয়েছে, আর যদি সেটাকে বিক্রি করতে পারে তাহলে তাদের হয়তো এই কাজ আর করতে হবে না। এই সব ভেবে তাদের মধ্যে ওয়াক নামের একজন বলে, আমি দড়ির সাহায্যে গর্তের মধ্যে গিয়ে সাপটাকে বের করার চেষ্টা করছি, আর আমি আওয়াজ দেওয়ার সাথে সাথে আমার বাহিরের দিকে টেনে বের করে নেবে। এরপর সে হাতে একটা হাত মোজা পরে সেই গর্তের মধ্যে ঢুকে পড়ে। ভিতরে গেলে সেখানে একটা সাপ দেখতে পায়। এরপর সে সাবধানে সেটাকে ধরে নেয়, আর বাহিরে থাকা তিনজনকে আওয়াজ দিতে থাকে। সে জোরে জোরে চিৎকার করে তাকে বাহিরে বের করতে বলে, কিন্তু তাই যে সেটা না করে উল্টো তার সাথে মস্কারা করে তার পায়ে সুড়সুড়ি দিতে থাকে। আর এই দিকে সেই গর্তের ভিতর থেকে এক বিশাল আকৃতির সাপ ওয়াগের দিকে এগিয়ে আসতে শুরু করে। সাপটার আকৃতি এতটাই বড় ছিল যে সে যে কোনো মানুষকে গিলে ফেলতে সক্ষম। নিজের চোখের সামনে নিজের মৃত্যুকে আসতে দেখে ওয়াগ চিৎকার করতে শুরু করে দেয়। সে বাকিদের তাকে বাঁচাতে বলে, আর সেই গর্তের মধ্যে ছটফট করতে থাকে। আর তখন বাইরে থাকা বাকিদেরও মনে হতে থাকে হয়তো সে কোনো বিপদে পড়েছে। এসব ভেবে বাকিরা তাকে বের করার জন্য টানতে শুরু করে দেয়, কিন্তু এরই মধ্যে সেই সাপটি এসে ওয়াগকে টেনে নিয়ে গিলে ফেলে। এসব দেখে সেখানে থাকা একজন ওয়াগকে খোঁজার জন্য তার হাতটা গর্তের মধ্যে ঢুকিয়ে দেয়, কিন্তু তাকে একটা ছোট সাপ এসে কামড়ে দেয়। তখন বাকিরা বিশ্বাস করতে বাধ্য হয় হয়তো এই গর্তের মধ্যে কোনো দানব আকৃতির সাপ বা অন্য কোনো জানোয়ার রয়েছে। আর এসব কিছু বোঝার পর তারা তিনজন সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। এরপর রাতের বেলা দেখা যায় বেঁচে যাওয়া তিনজন তাদের নৌকা নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। সবাই এই ঘটনার জন্য ভীষণ ভয় পেয়ে যায়, আর বাকি দুজন এসবের জন্য তাইজিকে দোষারোপ করতে থাকে আর বলতে থাকে তার ভুলের জন্য আজকে ওয়াককে মরতে হলো। কিন্তু এরই মধ্যে তাদের অনুভব হয় বড় কিছু একটা তাদের নৌকার কাছে চলে এসেছে। এসব দেখে তারা আবার ভয় পেতে থাকে যে সেই দানব আকৃতির সাপটা আবার এখানেও চলে আসছে কিনা, আর তাদের নৌকাটা জোরে জোরে তুলতে শুরু করে। এতে করে তাদের মধ্যে একজন নদীতে পড়ে যায়, আর ঠিক তখনই সেই বিশাল দানব আকৃতির সাপটি এসে তাকে খেয়ে নেয়। এত বড় সাপ চোখের সামনে দেখে তাইজি তো ভীষণ ঘাবড়ে যায়, আর হঠাৎ করে সাপটা এসে তাইজিকেও গিলে ফেলে। আর সে চারজনের মধ্যে ভুমান একাই বেঁচে আছে। সে ভয়ে পাগলের মতো আচরণ করতে শুরু করে দেয়, আর মুহূর্তের মধ্যে সাপটি একেবারে ভুমানের সামনে চলে আসে। এরই মধ্যে দেখা যায় সেই নৌকায় একপাশে একটা ক্যামেরা পড়ে আছে, আর সেটাও অন আছে। এর মানে এই সবকিছু এই ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। এরপর সাপটি এসে ভুমানকেও গিলে ফেলে, আর এখানে সিন কাট হয়ে যায়। এরপরের সিনে এই মুভির প্রধান চরিত্রকে দেখা যায়, যার নাম হলো চ্যাংজাং। সে একজন সাপ শিকারী। সে একটা বাড়িতে এসেছে সাপ ধরার জন্য। ঘরের মধ্যে গেলে সে দেখে ঘরের এক কোণায় সেই পরিবারের বাবা তার বাচ্চা ছেলেকে কোলে নিয়ে বসে আছে, আর তাদের ঠিক সামনে একটা বড় সাপ ফনা তুলে বসে আছে। এরই মধ্যে চ্যাংজাং সেখানে আসা সাপটা এসে তার উপর হামলা করে দেয়। কিন্তু চ্যাংজাং ছিল এসব কাজে বেশ পারদর্শী, তাই সে অল্প সময়ের মধ্যে কায়দা করে সাপটাকে ধরে ফেলে, আর সে সেই পরিবারকে এই বিপদ থেকে বাঁচিয়ে নেয়। এরই মধ্যে সেখানে জ্যাংয়ের বন্ধু মরফি দৌড়ে চলে আসে। সে জ্যাংকে জানায় তার বন্ধু ভুমান হয়তো কোনো সমস্যায় পড়েছে। এটা বলে সে তার মোবাইল বের করে তাকে একটা ভিডিও দেখায়, আর ভিডিওটা দেখার পর জ্যাং বলে আমাদের ভুমান আর বেঁচে নেই। এরপর সে আরো বলে তাদের সেই চারজন বন্ধুদের মধ্যে একজনের লাশ নদের পাশে পুলিশ উদ্ধার করেছে। আর পাশাপাশি মরফি এটাও বলে তারা চারজন নাকি সেই ভয়ানক স্নাক আইল্যান্ডে গিয়েছিল। এরপরের সিনে বেন নামের একজন লোককে দেখা যায়। সে কিনা সাংবাদিককে জানায় সে ওই স্ন্যাকিং আইল্যান্ডে একটা ইকো ট্যুরিজমের জায়গা পরিবর্তন করার প্ল্যান করছে, যাতে করে নানান দেশের লোকেরা ওই জায়গায় ঘুরতে আসতে পারে। আর সেই প্রজেক্টটা সফল করতে সে ইতিমধ্যে অনেক টাকা খরচ করে ফেলেছে। এরপর জ্যাংকে দেখা যায় যে সোজা সেই সাব ডিপার্টমেন্টের অফিসারের সাথে গিয়ে দেখা করে। সে সেখানে থাকা সবাইকে জানায় ওই জঙ্গলে সাপটার উচ্চতা প্রায় 15 ফিটেরও বেশি, আর এসব ধরনের সাপকে অনেক আগে দেখা যেত, আর যেগুলো অনেক বিশাল আকৃতির হয়। আর তাছাড়া এই ভিডিওতে একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে সাপটা অনেক বড়।
আর সেই সাপটা তার বন্ধু ভুমানকে মেরেছে। কিন্তু এসব শুনে সেখানে থাকা জু নামের এক মহিলা বলে এসব একেবারে অসম্ভব ব্যাপার, কারণ সে টাইটান পাইথন টাইপের সাপগুলো বহু বছর আগে আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। আর এসব শুনে জ্যাং সেই ভিডিওটা সবাইকে বড় স্ক্রিনে দেখায়। আর ভিডিওতে স্পষ্ট সেই টাইটান পাইথনকে দেখে সেখানে থাকা সবাই বেশ অবাক হয়ে যায়। এরপর জ্যাং সবাইকে জানায় সে ওই স্নেকিং আইল্যান্ডকে একটা স্নেকিং রিজার্ভ সেন্টারে পরিণত করতে চাইছে, কারণ ওইরকম একটা জায়গা কোনোভাবে ট্যুরিস্টদের জন্য সুরক্ষিত নয়, কারণ সেখানে অসংখ্য বিশাল এবং ভয়ানক বিষধর সাপ বসবাস করে। এদিকে এসব শুনে জু জ্যাং এর ব্যাপারে সব তথ্য সংগ্রহ করতে থাকে। এরপর সে জানতে পারে জ্যাং একজন প্রাক্তন মিলিটারি অফিসার, এমনকি তাকে সবাই স্নেকিং আইল্যান্ডের নেতা বলে থাকে। অন্যদিকে বিজনেসম্যান বেনকে দেখা যায় যে কিনা জিন ইউনের সাথে দেখা করতে এসেছে, আর এই জিন ইউন নিজেকে স্নেকিং আইল্যান্ডের নেতা মনে করে। অনেকক্ষণ কথা বলেও বেন তাকে রাজি করতে পারে না। এরই মধ্যে বেনের কথায় ইউনের সাথে রেগে যায়। তখন বেন তাকে জানায় জ্যাং শীঘ্র ওই আইল্যান্ডে নিজের রিজার্ভ সেন্টার বানাতে যাচ্ছে, আর এটা যদি সে করে তাহলে খুব সহজে জ্যাং টাইটান পাইথনকে পেয়ে যাবে, আর এটা হলে বেনের সব বিনিয়োগও ব্যর্থ হয়ে যাবে। এরপর সে বেন ইউনের সাথে ডিল করে যে যদি সে জ্যাংয়ের এসব কাজ থেকে আটকাতে পারে তাহলে সে ইউনকে অনেক সোনা দেবে। এসব বলে সে ইউনকে অনেকগুলো সোনা অগ্রিম দিয়ে দেয়। আর তখন ইউন বেনের কথায় রাজি হয়ে যায় আর জানায় চিন্তার কোনো কারণ নেই, সরকার সেখানে কোনো টাইটান পাইথনকে সেখানে খুঁজে পাবে না। এদিকে জ্যাং, জু আর মরফি সেই আইল্যান্ডে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। তবে যাওয়ার পথে তারা সামনে ইউনের কিছু লোকদের সেখানে যেতে দেখতে পায়। অন্যদিকে জিনিয়ন তার লোকজনের সাথে সব জিনিস নিয়ে সেই স্নেকিং আইল্যান্ডে চলে এসেছিল। ইউন অনেক লোক নিয়ে এসে সেখানে বিশাল এক ক্যাম্প বানায়। এরপর সে তার লোকদের কাজে লাগিয়ে দেয়, কারণ ইউন এই আইল্যান্ডে সাপদের ধরে সেগুলো কালোবাজারে বিক্রি করে দেয়। এদিকে তাদের মধ্যে একজনকে দেখা যায় সে টয়লেট করতে ক্যাম্প থেকে একটু দূরে চলে আসে। পাশে একটা কুকুর ছিল, তবে হঠাৎই কুকুরটা কিছু একটা অনুভব করতে পারে। এতে কুকুরটি জোরে জোরে ডাকতে শুরু করে, আর ঠিক সেই সময় একটা সাপ এসে ওই লোকটার উপর হামলা করে দেয়। লোকটা কোনো মতে সেখান থেকে দৌড়ে নিজের প্রাণ বাঁচাতে ক্যাম্পের কাছে চলে আসে। আর এরই মধ্যে সেই সাপটাও সেখানে চলে এসেছিল, যেটা ছিল বিশাল আকারের কিং কোবরা সাপ। আর তখন সবাই সেখান থেকে ছুটে পালায়, আর সাপটি আবার ওই লোকটার সামনে চলে আসে। আর তখন চোখের সামনে সাপটাকে দেখে লোকটার প্রাণ যায় যায় অবস্থা। ঠিক সেই সময় ওই ক্যাম্পের ভিতর থেকে জং, ই আর আলিয়া এই 3 ভাই বোন বের হয়ে আসে। আর তারা 3 ভাই বোন এই সাপ ধরায় ওস্তাদ। এরপর তারা 3 জন মিলে বেশ দক্ষতার সাথে সাপটাকে ধরে ফেলে, আর সেই সাপটাকে ধরার পর সেটাকে ইউনকে দিয়ে দেয়। আর ঠিক তখনই সেখানে জ্যাং, জু আর মরফি চলে আসে। জ্যাং এসে ইউনকে জিজ্ঞাসা করে তুমি কি করছো এখানে। এরপর সে ইউনকে তার কাছে থাকা কিং কোবরাটিকে ফিরিয়ে দিতে বলে, আর জানায় তোমার এসব কালোবাজারে দান্দা বাদ দেওয়াই ভালো হবে। তবে এখানে জিনিয়ন জ্যাংকে সাপ দেওয়ার কথা বলে তাকে অপমান করতে শুরু করে। আর তখন দুজনের মধ্যে এক মারাত্মক লড়াই শুরু হয়ে যায়, কিন্তু শেষমেশ জ্যাং ইউনকে হারিয়ে সাপটা তার কাছ থেকে কেড়ে নেয়। এরপর জ্যাং তার সাথে করে সেই কিং কোবরাটিকে নিয়ে ওখান থেকে চলে যায়, আর জঙ্গলে কিছুটা এগিয়ে এলে সেই কিং কোবরাটিকে সেখানে ছেড়ে দেয়। তারপর তারা 3 জন জঙ্গলে আরো গভীরে এগিয়ে যেতে শুরু করে। তারা 3 জন মিলে সেই জঙ্গলটিকে ভালো করে ঘুরতে শুরু করে, আর সেখানে থাকা সাপগুলোর উপর গবেষণা করতে থাকে। এরপর মরফি লক্ষ্য করে ওই জঙ্গলে কোনো প্রকার নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না। এরপর আস্তে আস্তে রাত নেমে আসে, কিন্তু জঙ্গলে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছিল। সেজন্য জ্যাং তাদেরকে সাথে করে সেই জঙ্গলের মধ্যে থাকা একটা ঝুপড়ির মধ্যে নিয়ে আসে। আর এটা জ্যাংয়ের দাদার ছিল, কিন্তু ঢোকার সাথে সাথে তাদের নাকে একটা বাজে গন্ধ আসতে থাকে। তখন তারা 3 জন মিলে সেই গন্ধের উৎস খুঁজতে সেই ঘরের মধ্যে ঢোকে। আর হঠাৎ করে মরফির সামনে একটা মৃতদেহ উপর থেকে এসে পড়ে। এসব দেখে মরফিও ভীষণ ভয় পেয়ে যায়। তবে জ্যাং এসে তাকে থামায় আর জানায় এ হলো তাইজির লাশ, আর তাইজি ভুমানের বন্ধু ছিল। লাশটাকে দেখে জু জানায় এই টাইটান পাইথন একে পুরোপুরি গিলে নিয়েছিল, আর পরে এই জায়গায় এসে দেহটাকে ভূমি করে ফেলে দিয়েছে। আর অনেক সময় জলের মধ্যে থাকার কারণে এই লাশটা পচতে শুরু করেছে। তবে তখন মরফি জিজ্ঞাসা করে তুমি এত কিছু কিভাবে জানতে পারলে। তখন উত্তরে জু জানায় সে স্নেক রিসার্চ ইনস্টিটিউটে অনেক বছর ধরে পড়াশোনা চালিয়েছিল। এরপর জু তার ভেজা কাপড় পাল্টানোর জন্য পাশের রুমে চলে আসে, আর এরই মধ্যে সেখানে জং আর ই চলে আসে সেখানে, কারণ তারা এতক্ষণ জ্যাংদের অনুসরণ করে এখানে এসেছে। এরপর জ্যাং মরফি আর জুকে জানায় এই জঙ্গলে তার দাদা টাইটান পাইথনকে খোঁজার জন্য এসেছিল, আর এখানে এই ঝুপড়িটা বানিয়ে সে তার কাজ করে যাচ্ছিল। অন্যদিকে বাইরে থেকে জং সেই ঝুপড়ির মধ্যে অনেকগুলো সাপ ধরে তার মধ্যে ঢুকিয়ে দেয়, আর দরজা বাইরে থেকে তালা লক করে দেয়। তখন জ্যাং দেখে অনেক চেষ্টা করলেও সেই ঝুপড়ির দরজা খুলতে সে পারছে না। এদিকে মরফি সেখানে একটা সাপ দেখতে পায়। জ্যাং এসে সেটাকে ধরে ফেলে, কিন্তু পাশ থেকে আর একটা সাপ এসে মরফিকে কামড়ে দেয়। এদিকে এসে জুকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যেতে থাকে। আর এদিকে দেখা যায় জ্যাং মরফিকে সাপের বিষের প্রতিষেধক দিতে যাচ্ছিল। ঠিক সেই সময় বাইরে থেকে জ্যাংয়ের উপর একটা ইনজেকশন ছুঁড়ে মারে।
যাতে করে জ্যাং সেখানে অবশ হয়ে পড়ে যায়। আর চারপাশ থেকে অনেকগুলো সাপ তার দিকে এগিয়ে আসতে থাকে। অন্যদিকে বাইরে জুর সাথে জবরদস্তি করতে থাকে, কিন্তু ঠিক সেই সময় ওই জায়গায় সে টাইটান পাইথন এসে পড়ে আর কে মুখে পড়ে সেখান থেকে চলে যায়। এরপর জং সেখানে এসে এসব দেখে কে বাঁচাতে টাইটান পাইথনের পিছু করতে থাকে। অন্যদিকে ঘরের ভেতর জ্যাং আর মরফির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এরই মধ্যে জু ঘরের মধ্যে চলে আসে আর এসে তাদের দুজনকে অ্যান্টিভেমন ইনজেকশন করে তাদের দুজনকে বাঁচিয়ে নেয়। পরের দিন সকালে তারা সবাই আবার গবেষণা করার জন্য জঙ্গলে ঘুরতে থাকে আর তারা তিনজন আগের দিনের রাতে সেই ঘটনা নিয়ে আলোচনা করতে থাকে। এরই মধ্যে তারা সেখানে জংকে খারাপ অবস্থায় পড়ে থাকতে দেখে। জু সেখানে টাইটান পাইথনের মল দেখতে পায় আর এটা দেখে সে বুঝে যায় খুব তাড়াতাড়ি টাইটান পাইথন ডিম দিতে চলেছে। এরপর জ্যাং জোকে ধরে সেই ক্যাম্পে নিয়ে আসে। এরপর আলী এসে জ্যাংয়ের দিকে তেড়ে আসে আর তার ভাইয়ের কথা জিজ্ঞাসা করে, তবে জ্যাং জানায় সে জানে না তার ভাই কোথায়। এটা শুনে আলিয়া ও তার ভাই এসে জ্যাংয়ের সাথে লড়াই করতে তেড়ে আসে। তবে তখন জং তার ভাই ইয়নকে বলে জ্যাং তার প্রাণ বাঁচিয়েছে। এটা শুনে ইয়ন তাদের থামিয়ে জ্যাংকে নিয়ে ভেতরে চলে আসে আর তাকে সোনা ভর্তি একটা সুটকেস দেখায় আর জ্যাংকে দুঃখিত বলে আর জ্যাংয়ের কাছে সে ক্ষমা চায়, কিন্তু জ্যাং সেটা না নিয়ে তাকে আবার ফেরত দিয়ে দেয় আর বলে, আমি তোমার ভাইকে টাকার জন্য বাঁচাইনি, আর সত্যি যদি তুমি আমায় ধন্যবাদ দিতে চাও তাহলে এই সাপের ব্যবসা করা ছেড়ে দাও। কিন্তু তখন ইয়ন জানায় সে এটা করতে পারবে না, কারণ সে যদি এটা করে তাহলে কোনো সম্মান থাকবে না বাজারে। আর তখন এই নিয়ে তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। জ্যাং তখন ইয়নকে হুমকি দেয় এসব কাজ বাদ দেওয়ার জন্য। আর তখন ইয়ন জ্যাংকে একটা দলিল দেখিয়ে বলে সে যে কোম্পানির হয়ে কাজ করে তারাও সাপ নিয়ে ব্যবসা করে আর আমিও তাদের সাথে কাজ করছি। তখন জ্যাং সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সে ইউনের থেকে একটা গাড়ি চেয়ে সেটাতে করে চলে যায়, কিন্তু যাওয়ার সময় তারা জঙ্গলের মধ্যে টাইটান পাইথনকে দেখতে পায়। আর তখন মরফিকে জ্যাং এই ভিডিও করতে বলে। মরফিও ভিডিও করতে থাকে, কিন্তু এরই মধ্যে সেখানে জং আর আলিয়া গাড়ি নিয়ে তাদের সামনে এসে পড়ে। আর তখন তারা দুজন মিলে তার ভাইয়ের মৃত্যুর জন্য জ্যাংকে দায়ী করতে থাকে। আর তখন জং আর জ্যাংয়ের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এদিকে আলিয়াও এসে মরফির সাথে লড়াই শুরু করে দেয় আর এসবের মধ্যে জু সেই টাইটান পাইথনের পিছু নিয়ে দৌড়াতে থাকে। এদিকে অনেক লড়াইয়ের পর জ্যাং জোকে হারাতে সক্ষম হয়। অন্যদিকে মরফিও চালাকি করে আলিয়াকে অজ্ঞান করে ফেলে। এরপর তারা দুজন গাড়ি নিয়ে জুয়ের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে জুকে দেখা যায় সে টাইটান পাইথনের পিছু নিয়ে একটা গুহার সামনে এসে পড়ে আর সে একাই সেই গুহার মধ্যে প্রবেশ করে। এরপর জু আলো মেরে দেখতে পায় টাইটান পাইথন সাপটি সেখানে অনেকগুলো ডিম পেড়েছে আর জু সেই ডিম থেকে একটা ডিম নিজের ব্যাগের মধ্যে ভরে নেয়। এরপর জু যখন সেখান থেকে পালাতে যায় ঠিক সেই সময় সেখানে এসে জুকে ধরে ফেলে। এর মানে সে এখন পর্যন্ত মরেনি। সে জুকে টেনে ধরে যাতে সে না যেতে পারে। তখন জু তার পকেট থেকে একটা বোতলে থাকা সাপের বিষ উপর ঢেলে দেয় আর ঠিক সেই সময় ওই জায়গায় টাইটান পাইথন এসে পড়ে আর এসে সে কে মেরে ফেলে। এদিকে জু কোনো মতে সেখান থেকে বেঁচে উপরে উঠে আসে আর সেখান থেকে পালাতে থাকে। এর মধ্যে জ্যাং আর মরফিও গাড়ি নিয়ে জুর কাছে চলে আসে আর জু এসে সেই গাড়িতে উঠে পড়ে। এদিকে টাইটান পাইথনে সেখানে চলে আসে আর তাদের গাড়ি পিছু করতে থাকে। জ্যাং জুকে জিজ্ঞাসা করে, তুমি কি কাজটা করতে পেরেছো? জু বলে, হ্যাঁ আমি পেরেছি করতে। এরই মধ্যে জ্যাং জেনে যায় জু সেই টাইটান পাইথনের একটা ডিম চুরি করে তার সাথে করে নিয়ে এসেছে আর সেই কারণে টাইটান পাইথন তাদের পিছু নিচ্ছে। এসব দেখে তখন জ্যাং জুকে জানায় এই ডিমটি টাইটান পাইথনের গুহায় ফিরিয়ে দিতে হবে, নইলে ও কাউকে ছাড়বে না। কিন্তু তখন জু তার কথায় রাজি হয় না। সে তখন মরফির গলায় ছুরি ধরে আর বলে, চুপচাপ আমার কথা মতো গাড়ি চালিয়ে যাও, এই ডিমটা নিয়ে আমরা গবেষণা করব। এরপর নদীর পাশে এসে জু গাড়ি থেকে নেমে সেখান থেকে পালিয়ে যেতে গেলে তার সামনে ঝিনিয়নের লোকেরা চলে আসে আর এসে তারা সবাই জু আর জ্যাংকে ঘিরে ফেলে। তাদের মধ্যে থাকে একজন এসে জুর কাছ থেকে সেই ব্যাগটা কেড়ে নেয় আর সেটা জিনিয়নকে দেয়। ঠিক সেই সময় জু জানায় সে আইএমএস কোম্পানির হয়ে কাজ করে আর তাদের অর্ডারে সে এখানে এসেছে এই ডিমটা নেওয়ার জন্য। এটা শুনে ইয়ন জুর সাথে হাত মেলায়, যেটা দূর থেকে জ্যাং আর মরফি দেখে অবাক হয়ে যায়। তবে তখন ইয়ন বলে সে ওই কোম্পানির হয়ে কাজ করত, কিন্তু তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। আর তখন ইয়ন এই ডিমটা কালোবাজারে বিক্রি করে অনেক টাকা পেতে চলেছে। তখন জু তার ডিমটা ফেরত দিতে বলে, কিন্তু ইয়ন কিছুতে আর ডিমটা দিতে রাজি হয় না। তবে তাদের দুজনের কথার মধ্যে সেখানে জ্যাং চলে আসে আর সবাইকে বোঝাতে থাকে তাদের এই ডিমটা আবার সেই গুহার মধ্যে রেখে আসা উচিত, আর সেটা যদি না করা হয় তাহলে টাইটান পাইথন কাউকে ছেড়ে দেবে না, সবাইকে শেষ করে ফেলবে। কিন্তু জিনিয়ন তার কথা শোনে না, উল্টো সে তাদেরকে একটা জায়গায় বেঁধে আনে
আর তাদের দুজনকে অনেক মারধর করে। এমনকি জুকেও সে ছাড়ে না, তাকেও কষ্ট দেয়। এরই মধ্যে গুন্ডারা তাদের উপর এক প্রকার কালো জাল ঢেলে দেয়, আর সেই গন্ধ শুকে টাইটান পাইথনও সেখানে চলে আসে আর সেখানে থাকা গুন্ডাদের মারতে শুরু করে। জিনিয়ন তখন তার ক্যাম্পে চলে আসে, সাথে করে জুকে সেখানে নিয়ে আসে আর ক্যাম্পে বসে সিসিটিভির মাধ্যমে ওখানকার সবকিছুর উপর নজর রাখে। আর এইদিকে জ্যাং আর মরফির কাছে গন্ধ শুকে টাইটান পাইথনও চলে আসে। সামনে টাইটান পাইথনকে দেখে জ্যাং দ্রুত নিজেকে মুক্ত করার চেষ্টা করে, সে নিজেকে মুক্তও করে ফেলে। এরপর জ্যাং দ্রুত মরফিকে মুক্ত করার চেষ্টা করে। এরই মধ্যে সেই টাইটান পাইথন এসে তাদের উপর হামলা করে, কিন্তু তাও জ্যাং কোনোভাবে মরফির হাতের বাঁধন খুলতে সক্ষম হয়। অন্যদিকে জুকে দেখা যায় যে কিনা তার হাতের বাঁধন খুলে ফেলে আর তার ব্যাগটাও সামনে দেখতে পায়। এদিকে জ্যাং মরফিকে নিয়ে সেখান থেকে পালাতে গেলে বাইরে থেকে আলিয়া এসে সেই বক্সের দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে জু ক্যাম্প থেকে পালিয়ে জ্যাং আর মরফিকে যেখানে আটকে রেখেছে সেখানে চলে আসে। তখন উপর থেকে জু মরফিকে সেখান থেকে বের করে ফেলে আর জ্যাংও সেখান থেকে বেরিয়ে যায়। এরপর বাহিরে এসে জু আর মরফি মিলে ইয়নের লোকদের সাথে লড়াই করতে থাকে আর জ্যাং এসে আলিয়া আর জং এর সাথে লড়াই করতে থাকে। আর এরই মধ্যে সে টাইটান পাইথন এসে পিছন থেকে আলিয়ার ওপর হামলা করে দেয়, কিন্তু আলিয়াকে বাঁচাতে তার ভাই জং সেখানে চলে আসে আর নিজের বিনিময়ে তার বোনকে বাঁচিয়ে নেয় আর সে সেখানেই মারা যায়। এদিকে ইকে দেখা যায় সেও টাইটান পাইথনের আঘাতে ভীষণ আহত হয়ে পড়ে আর ভাইয়ের এমন অবস্থা দেখে ইয়ন ভীষণ ক্ষেপে যায়। আলিয়াও এদিকে জ্যাংয়ের সাথে লড়াই চালিয়ে যায়, এমনকি ইয়ং এসে জ্যাংকে মারাত্মকভাবে আহত করে ফেলে। অন্যদিকে জু সেই ডিমের ব্যাগটা নিয়ে সেখান থেকে পালাতে থাকে আর এটা দেখতে পেয়ে ইয়ং জ্যাংকে ফেলে জুর পিছু নেয়। জ্যাংও আহত অবস্থায় পিছু করতে থাকে। জু সাঁতরে তাদের সেই নৌকায় চলে আসে। জিনিয়ন তার পিছু নিয়ে সেই নৌকায় উঠে পড়ে আর এসে জুকে মারাত্মকভাবে আহত করতে থাকে। এদিকে জ্যাং আর মরফিও সেই বোটে এসে পৌঁছায় আর এসে তারা দুজন জিনিয়নের সাথে লড়াই শুরু করে দেয় আর মরফি পিছন থেকে এসে জিনিয়নকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এরই মধ্যে তারা দেখতে পায় টাইটান পাইথনে তাদের নৌকার কাছে চলে এসেছে আর তখন জ্যাং এসে টাইটান পাইথনের সেই ডিমটি সামনে রেখে দেয়। এটা দেখে জিনিয়ন সেটা নেওয়ার জন্য সামনে চলে আসে। তখন টাইটান পাইথন জিনিয়নকে ধরে খেয়ে ফেলে আর তার ডিমটিকে মুখে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জ্যাংরা সেখান থেকে রওনা হয় আর যাওয়ার সময় জু জ্যাংয়ের কাছে তার কাজের জন্য ক্ষমা চায় আর বলে, আমি তোমার সাথে অনেক খারাপ করেছি, আমায় পারলে ক্ষমা করে দিও। এরপর জু জিজ্ঞাসা করে, তুমি কি আমায় পছন্দ করো জ্যাং? এটা শুনে জ্যাং তার হাতে একটা আংটি দেখিয়ে বলে, আমি একজনের সাথে সম্পর্কে আছি। এরপর জ্যাং জুকে বলে, তোমার এবার এই স্ন্যাক কিং আইল্যান্ড সম্পর্কে একটা রিপোর্ট লেখা উচিত, যে এই আইল্যান্ডে পুরোপুরি বিষাক্ত সাপে ভরা আর এখানে ট্যুরিস্টদের ঘোরার জন্য একেবারে সুরক্ষিত জায়গা নয়। আর এমনকি তারা তিনজন একে অন্যের কাছে প্রতিজ্ঞা করে যে তারা এই আইল্যান্ডের ঘটনা কাউকে বলবে না। আর এরই মধ্যে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।